লামের বুকসের ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু একান্তভাবেই শ্রী অরবিন্দকে কেন্দ্র করে। আধুনিক প্রযুক্তির দৌলতে আমাদের কাজের সুযোগ এখন অপরিসীম। এই ধরনের কাজে যুক্ত ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর সংখ্যাও কম নয়। লক্ষ্য এক হলেও প্রত্যেকের কাজের উপস্থাপনা কিন্তু ভিন্ন, পরিবেশনের আঙ্গিকও স্বতন্ত্র। শ্রী অরবিন্দ শ্রীমার ভাবনাকে প্রাচীরের আড়ালে না রেখে যুগ থেকে যুগান্তরে উপস্থাপনার প্রচেষ্টাতেই আমাদের এবারের এই নতুন উদ্যোগ। প্রযুক্তি আজ নতুন প্রজন্মের মনের জানলা খুলে দিয়েছে। অতীত ঐতিহ্যের ধারা অনায়াসেই মিশেছে আধুনিকতায়। সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতে পণ্ডিচেরির পূর্ব পর্বে যারা শ্রী অরবিন্দের কাছে এসেছেন, প্রাত্যহিক জীবন দেখেছেন, শুনেছেন তার কথাবার্তা, আবার যারা পণ্ডিচেরি পর্বের সাক্ষী, যারা পেয়েছেন দুর্লভ স্নেহ সান্নিধ্য, জানা অজানা সেসব স্মৃতিচারণা উপস্থাপিত হবে, যার মাধ্যম হবে পাঠ, যেগুলি সংগৃহীত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা ও বিভিন্ন বই থেকে। এ যেন নতুন করে রেডিওর কথিকা শোনার অনুভূতি। শুধু অধ্যাত্ম জিজ্ঞাসা নয়, জীবন জিজ্ঞাসার উত্তর শ্রোতারা খুঁজে পাবেন এই পরিবেশনায়। আজ প্রথম পর্বে আমরা শুনব বিপ্লবী পূর্ণচন্দ্র সেনের লেখা শ্রী অরবিন্দ যেমনটি দেখেছি। আমার ক্ষুদ্র জীবনে দেশের বহু বরণীয়, স্মরণীয়, পূজনীয় ও আদর্শস্থানীয় ব্যক্তির সংস্পর্শে এসেছি। আজ থেকে ৬০ বৎসর পূর্বে এমনই এক বিশ্ববরেণ্য মনীষীর ঘনিষ্ঠ সঙ্গলাভে ধন্য হয়েছিলাম। তাঁরই স্মরণে এই স্মৃতিতর্পণ। ১৯৬৭ সাল। বন্দে মাতরম পত্রে স্বাধীনতার অমোঘ বাণী, যুগান্তরে মুক্তি কোন পথের ইঙ্গিতে ভবানী মন্দির ও গুপ্ত সন্তান সমিতির আদর্শে এবং বর্তমান রণনীতির প্রচারে বাংলাদেশের যুবশক্তি উদ্বেলিত এবং দেশ নরম গরমপন্থী চিন্তাধারায় বিভক্ত। এই সন্ধিক্ষণে ভারতের রাজনৈতিক গগনে এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ঋষি অরবিন্দ আবির্ভূত এবং গরমপন্থীদের অপ্রতিদ্বন্দ্বী বরণীয় নেতা হিসেবে পরিগণিত। ১৯০৭ সালের ৭ই জুলাইয়ে যুগান্তরের প্রথম সম্পাদক ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত রাজদ্রোহ অপরাধে কারাবরণ করায় পরবর্তী সম্পাদক মুদ্রক হিসেবে নাম দেবার জন্য মেদিনীপুর কেন্দ্রের গুপ্ত সমিতি থেকে কলকাতার যুগান্তর আড্ডায় উপস্থিত হই। লালবাজারে তদানীন্তন প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার কিংসফোর্ডের সম্মুখে উপস্থিত হতেই সাহেব দরখাস্তকারীকে দেখেই হ্যালো ইউথ, ডিক্লারেশন রিফিউজড, অর্থাৎ আনাড়ি যুবক, ঘোষণাপত্র অগ্রাহ্য বলেই মুখ ফিরালেন। ফলে সেই দিন অপরাহ্নেই শ্রী অরবিন্দকে প্রথম দর্শনের সৌভাগ্য হয়। পূর্বে কখনো তাকে দেখিনি। আজকালের মতো তখনকার দিনে সংবাদপত্রে, বিশেষত দেশীয় সংবাদপত্রে ছবি ছাপানোর কোনো ব্যবস্থা বা সুবিধা ছিল না। প্রেস ফটোগ্রাফার অথবা স্টাফ রিপোর্টারের কথা ছিল অজ্ঞাত। এই সময় শিয়ালদার নিকট ছকু খানসামা লেনে ছোট্ট একটি বাড়িতে সস্ত্রীক বাস করছিলেন। আমাকে যখন ও বাড়িতে আনা হয় তখন আমার তা জানা ছিল না। কাজেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তাঁর সম্মুখে উপস্থিত হই তাকে চিনতে পেরে অতিশয় বিব্রত হয়ে পড়ি। তিনি তখন আমাকে দেখলেন কিনা সন্দেহ। বারিন্দা তাকে কি যেন বলবার পর ধীরে ধীরে আমার দিকে ফিরে হাসি মুখে দু একটি প্রশ্ন করলেন। যতদূর মনে পড়ে, কতদূর কি পড়েছি। আমার সংকোচ কেটে গেল। আমিও বাড়িতেই স্থান পেলাম। ওখানে তখন বারিন্দা, বিভূতি অর্থাৎ বিভূতিভূষণ সরকার প্রভৃতি আরও কয়েকজন থাকতেন। প্রত্যহই তাঁর দর্শন এবং সঙ্গ লাভ হতো। বাড়ির সকলে একত্রিত হলে শুধু রাজনৈতিক নয়, নানাবিধ বিষয়ে আলোচনা হতো। শ্রী অরবিন্দ নিজে বড় একটা কথা বলতেন না, মধ্যে মধ্যে কোনো প্রশ্নের মীমাংসা দিতেন। বহু লোক তাঁর সাথে দেখা করতে আসতেন। তিনি সকলের কথাই শুনতেন, কিন্তু নিজে কথা বলতেন অতি অল্প, অতি আস্তে। অনেক সময় দেখেছি তিনি আপন মনে বসে আছেন।
কোনো দিকে দৃষ্টি নাই। মধ্যে মধ্যে পাতিলেবু চুষছেন। দুবেলা বাড়ির সকলের সঙ্গে আহারে বসতেন। অতি সাদাসিদে আহার। যতদূর মনে পড়ে মাছ মাংসের কোনো ব্যবস্থা ছিল না। আহারকালে সরস গল্পে যোগ দিতেন, যাকে বলে কনভারসেশনাল টেবিল টক। তখন সব কথা সব সময় শুনতে বা বুঝতে না পারলেও কথাবার্তার ভঙ্গিতে তাঁর রসিকতা বোধ উপলব্ধি করতাম। তাঁর পোশাক ছিল অতি সাধারণ, দেশি মিলের ধুতি ও টুইলের শার্ট মাত্র। ছকু খানসামা লেনে কয়েক সপ্তাহ থাকার পর আমার পিতার অজ্ঞাতে কলেজ পাঠ ও বাড়ি ত্যাগ করে ভবানী মন্দির সন্ধানে বেরিয়ে পড়েছিলাম বলেই শ্রী অরবিন্দের নির্দেশে পিতার অনুমতির জন্য বাড়ি ফিরি। সেখানে 5-7 দিন অবস্থানের পর পুনরায় পিতার অজ্ঞাতে কলকাতায় ফিরে আসি। পিতার নিকট বিদায় নিতে সাহস হয়নি এবং মন্ত্রগুপ্তি হিসেবেও কোনো কথা বলতে পারিনি। পিতাও কোনো প্রশ্ন করেননি। ইতিমধ্যে শ্রী অরবিন্দ ছকু খানসামা লেনের বাড়ি ছেড়ে 48 নম্বর গ্রে স্ট্রিটে অর্থাৎ কর্নওয়ালিস স্ট্রিট ও গ্রে স্ট্রিটের মোড়ের নিকট, তখন নবশক্তি অফিস ওই বাড়ির এক পার্শ্বে অবস্থিত ছিল। এবারেও উঠি তাঁর আশ্রয়ে। এখানেও পূর্বের মতো পরিবেশ ও একই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তবে মধ্যে মধ্যে পুলিশি চোরের আনাগোনা শুরু হয়েছে। এই কারণেই বারিন্দা সহ আমরা কয়েকজন 24 নম্বর গোয়াবাগান লেনে একটি ছোট একতলা বাড়িতে চলে আসি। উল্লাসকরের সহিত এইখানেই প্রথম পরিচয়। এই বাড়িটি তখন বারিন্দার গুপ্ত সমিতির অন্যতম প্রধান আড্ডা এবং উল্লাসকরের বোমা প্রস্তুতের প্রথম কারখানা। এখানেই একদিন উল্লাসকর ফুটন্ত রাসায়নিক পদার্থের দ্বারা অল্প বিস্তর আহত হয়ে পড়েন এবং বিশ্বস্ত বন্ধু ডাক্তারের সাহায্যে আরোগ্য হন। পরে শুনেছি ইনি স্বনামধন্য ডাক্তার সুন্দরী মোহন দাস। 1907 ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এইখান থেকেই উল্লাসকরের প্রস্তুত ডিনামাইট বোমা দ্বারা লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফ্রেজারের স্পেশাল ট্রেন মেদিনীপুর জেলার নারায়ণগড় স্টেশনের নিকট ধ্বংস করার চেষ্টা করা হয়। রেলওয়ে লাইনের নিচে বোমাটি উল্টে বসানোর ফলে যে বিস্ফোরণ হয় তাতে লাইনটি শুধু একটু উঁচু হয়ে বসে যায়। স্পেশাল ট্রেনের ইঞ্জিনটির সামান্য ক্ষতি ছাড়া আর বিশেষ কিছুই হয়নি। এই ঘটনা সম্পর্কে পুলিশ 7-8 জন নির্দোষী কুলিকে গ্রেপ্তার করে মিথ্যে স্বীকারোক্তি করিয়ে চালান দেয়। বিচারে তাদের প্রত্যেকের যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। বারিন্দা প্রভৃতির স্বীকারোক্তির এবং ঐতিহাসিক আলিপুর বোমা মামলার বিচার সম্পূর্ণ নিষ্পত্তি হবার পর ওই নিরপরাধ ব্যক্তিগুলি মুক্তি লাভ করে। বারিন্দা, উল্লাসকর, বিভূতি যেদিন কলকাতা থেকে এই বোমাটি পোঁতবার জন্য নারায়ণগড় যান, খড়গপুর পর্যন্ত আমি তাদের সঙ্গে আসি। সেখান থেকেই আমায় মেদিনীপুর আসার আদেশ হয়। এই কাজের প্রতিক্রিয়া জনসাধারণের মনের উপর কিরূপ তা লক্ষ্য করতে এবং কিছুদিন পরে সুরাট কংগ্রেস যাওয়ার অব্যাহতি পূর্বে শ্রী অরবিন্দ গরমপন্থীদের এক সভায় সভাপতিত্ব করতে আসবেন, তাঁর জন্য অপেক্ষা করতে। নারায়ণগড় ঘটনার কয়েকদিন পরে এক সন্ধ্যায় শ্রী অরবিন্দ মেদিনীপুর এসে স্থানীয় মুক্তার সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অতিথি হন। ওই রাত্রেই স্থানীয় গরমপন্থীদের সঙ্গে আলোচনাকালে রাজদ্রোহের অভিযোগে ক্ষুদিরামের গ্রেপ্তার ও বিচারে অব্যাহতির কথা উত্থাপিত হওয়ায় শ্রী অরবিন্দ তার খোঁজ করেন। ক্ষুদিরাম অসুস্থ শরীরে গভীর রাত্রে সাক্ষাৎ করেন। ক্ষুদিরামের সঙ্গে তাঁর এই প্রথম ও শেষ সাক্ষাৎ। ক্ষুদিরামকে হাসতে হাসতে তিনি কি যেন বললেন। সত্যমুক্তার মহাশয় বলে উঠলেন, ভেবেছিলাম বুঝি নাম যখন ক্ষুদিরাম তখন দেখতেও হবে ক্ষুদ্র। সকলে হেসে উঠল। এই কথায় সত্যবাবু এক গল্প ফাঁদলেন। তারা কয়েকজন বন্ধু মিলে এক জমিদার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। জমিদারবাবু পান তামাক দিয়ে অতিথিদের আপ্যায়নের জন্য ঘন ঘন চিৎকার করে ক্ষুদিরাম, ক্ষুদিরাম বলে ডাকতে লাগলেন। ওর বন্ধুরা ভাবলেন, এত বড় জমিদার, তার একটা খুদে পরিচারক। এমন সময় এক বিশাল আকার লোক হুজুর বলে উপস্থিত। অমনি এক বন্ধু বলে উঠলেন, বাবা, এ যদি ক্ষুদিরাম তবে তো আমরা নেহিরাম। শ্রী অরবিন্দের তখনকার প্রাণখোলা হাসি এখনো যেন শুনি।
ক্ষুদিরামের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগের কথা সম্ভবত অনেকেরই জানা নেই। 1906 সালে ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর শহরের পুরান জেলার ভিতরে সরকারি উদ্যোগে একটি কৃষি প্রদর্শনী হয়। সত্যেন্দ্রর অর্থাৎ সত্যেন বসুর নেতৃত্বে প্রদর্শনী ময়দানে কতকগুলি রাজদ্রোহমূলক প্রচারপত্র সোনার বাংলা গোপনে বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ওই প্রচারপত্র বিতরণকালে ক্ষুদিরামকে এক হেড কনস্টেবল হাতে নাতে ধরে ফেলে। ক্ষুদিরাম তৎক্ষণাৎ এক ঘুষি লাগায়। উভয়ের মধ্যেই তখন ধস্তাধস্তি চলছিল। সত্যেন কোথা থেকে সেখানে হঠাৎ আবির্ভূত হয়ে চিৎকার করে ওঠে, আরে এ কে করতা, ডেপুটি সাহেব কা লড়কা, ছেড়ে দাও ছেড়ে দাও। কনস্টেবলটি ভেবাচাকা খেয়ে ক্ষুদিরামের হাত ছেড়ে দেয়। সেই অবসরে ক্ষুদিরাম ভিড়ের মধ্যে সরে পড়ে। সত্যেন্দ্রকে তখনও শহরবাসীরা রাজভক্ত সরকারি চাকুরে বলেই জানত। ঘটনার প্রায় মাসখানেক পরে এক স্কুলের শিক্ষকের সাহায্যে পুলিশ ক্ষুদিরামকে গ্রেপ্তার করে, রাজদ্রোহের অভিযোগে চালান দেয়। মেদিনীপুরের মুকুটহীন রাজা ব্যারিস্টার কেবি দত্ত, যাকে আমরা মডারেট বলে দূরে পরিহার করতাম, তিনি এগিয়ে এলেন তাঁর পক্ষ সমর্থন করতে। বিচারে ক্ষুদিরাম খালাস হলেও ওই দত্ত সাহেবের ল্যান্ডো গাড়ির ঘোড়া খুলে ক্ষুদিরামকে বসিয়ে স্কুল কলেজের ছেলেরা গাড়ি টেনে শহর প্রদক্ষিণ করে তাকে বীরের মর্যাদা দিল। শ্রী অরবিন্দ মেদিনীপুর হয়ে সুরাট কংগ্রেসের থেকে কলকাতায় ফেরার পর তাঁর সঙ্গে পুনরায় সাক্ষাৎ 1908-এর 3রা মে, একেবারে লালবাজার পুলিশ হাজতে মজফ্ফরপুর বোমা নিক্ষেপের 3 দিন পরে। প্রফুল্ল চাকির মৃত্যু ও ক্ষুদিরাম গ্রেপ্তার হল 1 মে। তার পরদিন প্রত্যুষে 2রা মে শ্রী অরবিন্দ, হেমচন্দ্র অর্থাৎ হেমচন্দ্র দাস প্রভৃতি গ্রেপ্তার হলেন কলকাতায়, এবং মুরারিপুকুর বাগানে ধৃত ব্যক্তিরা ভেবেছিল বুঝি শুধু তারাই ধরা পড়েছে, আর সবাই ঠিকই আছে। কিন্তু পরদিন প্রাতে শ্রী অরবিন্দের নিশ্চল মূর্তি ও হেমদার অতি সাবধানী ইঙ্গিত ও অন্যান্য ধৃত সহকর্মীদের পার্শ্ববর্তী হাজতগুলিতে দেখতে পেয়ে সকলেই যেন হতাশায় ক্ষণিক বিমূঢ় হয়ে পড়ল। 3রা মে মুরারিপুকুর বাগানে ধৃত আসামিরা আলিপুরের জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুমে আলিপুর সেন্ট্রাল জেল, যা এখন বর্তমানে প্রেসিডেন্সি জেল, 44 ডিগ্রির খুনি আসামিদের সেলগুলিতে বন্ধ হল। শ্রী অরবিন্দ, হেমদা প্রভৃতি যারা কলকাতার ভিতর ধরা পড়েছিলেন, কয়েকদিন তাঁদেরও 44 ডিগ্রিতেই স্থান হল। বারিন্দা, উপেন্দা প্রভৃতির স্বীকারোক্তি ও খানা তল্লাশিতে প্রাপ্ত কতগুলি কাগজপত্রের সাহায্যে সন্ধান পেয়ে নরেন গোসাই ও আরও বহু ব্যক্তিকে গ্রেপ্তার করে আসামি শ্রেণীভুক্ত করে। আলিপুর জেলা ম্যাজিস্ট্রেট বার্লি সাহেবের কোর্টে প্রাথমিক অর্থাৎ প্রিলিমিনারি ট্রায়াল আরম্ভ হয় 18 মে। সেই দিন থেকে সেশনের বিচার শেষ হওয়া পর্যন্ত আসামিদের হাতে হাত কড়া লাগিয়ে সশস্ত্র গোড়া প্রহরী বেষ্টিত বদ্ধ পুলিশ ভ্যানে কোর্টে যাতায়াত হতো, এবং আসামিরা কি পুলিশ ভ্যান কি আদালত গৃহে পিঞ্জরাবদ্ধ অবস্থায় মিলিত হলেই আনন্দের হিল্লোল বয়ে যেত। গল্পে, গানে, হাসি, রহস্যে সময় কেটে যেত। শ্রী অরবিন্দ কিন্তু নীরব, নির্বাক দ্রষ্টা। প্রথম নিজেদের আইনজীবীদের সাথে কথা বলতেন, কিন্তু শেষে তাও বন্ধ হয়েছিল। যেদিন নরেন গোসাই সত্যই মুখোশ খুলে দেশদ্রোহী রাজসাক্ষী হয়ে সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়ালো, আসামিদের মধ্যে সে কি উত্তেজনা! সকলে দাঁড়িয়ে উঠে পিঞ্জরাবদ্ধ ব্যাঘ্রের ন্যায় নিষ্ফল আক্রোশে, ঘৃণায়, লজ্জায় তার উদ্ধত মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু শ্রী অরবিন্দ অচঞ্চল, স্থির, গম্ভীর। আলিপুর জেলা ম্যাজিস্ট্রেট বার্লির কোর্টে প্রাথমিক বিচার আরম্ভ হওয়ার কিছুদিন পরেই শ্রী অরবিন্দ সহ সকল আসামিদের 44 ডিগ্রির সেল হতে বদলি করে একটি ছোট 6 নম্বর ওয়ার্ডে একসাথেই রাখা হয়। পুলিশ আশা করেছিল সব আসামি একত্রে থাকলে পরস্পর কথাবার্তার মধ্যে গোসাই আরও অনেক খবর সংগ্রহ করতে সক্ষম হবে। পুলিশের সে চেষ্টা ব্যর্থ হয়, কারণ ইতিপূর্বেই আসামিদের নেতৃত্বস্থানীয়রা গোসাই ও পুলিশের সহিত গোপন কথাবার্তার কথা সন্দেহ করেন এবং সকলকেই সাবধান করে দেন। আসামিদের মধ্যে বিশেষ কয়েকজনের গোসাইয়ের বিরুদ্ধে গভীর উত্তেজনার ভাব দেখে বেগতিক বুঝে গোসাই পুলিশের সাহায্যে জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে একজন ইউরোপিয়ান পাহারার তত্ত্বাবধানে স্থানান্তরিত হয় এবং শ্রী অরবিন্দ সমেত
আসামিদের একটি বড় হল 23 নম্বর ওয়ার্ডে বন্ধ করা হয়। যে কদিন আসামিরা এই ওয়ার্ডে একত্রে ছিলেন, কি আমোদেই না কেটেছে। সমস্ত দিন হই হুল্লোড়, রাত্রেও নিদ্রার উপায় ছিল না। গান, রঙ্গরস, বিভিন্ন জন্তুর মানে পশু পাখির মতো আওয়াজ, শ্রী অরবিন্দকে আড়ালে রেখে লুকোচুরি খেলা, বিভিন্ন গ্রুপে মতবিভেদ, মান অভিমান, বিচ্ছেদ, মিলন, সর্বোপরি বাইরে থেকে আসা বিরাট খাদ্যের আয়োজনের ব্যবস্থা ইত্যাদিতে 23 নম্বর ওয়ার্ড গুলজার হয়ে থাকত এবং দিনের পর দিন আনন্দে কেটে যেত। এই সময় দেখেছি দিনে, দুপুরে, গভীর রাত্রে আলোকিত ওয়ার্ডে কোঁচার খুঁটটি গায়ে দিয়ে কয়েদির বেদির উপর উপবিষ্ট শ্রী অরবিন্দের ধ্যান ও গম্ভীর মূর্তি, তার পার্শ্বে, সম্মুখে, পশ্চাতে আসামিদের কোলাহলে তিনি স্থির, নিশ্চল। সেই যোগাসন মূর্তি ভুলবার নয়। 31শে অগস্ট সকাল 6:30-7টায় 23 নম্বর ওয়ার্ডের ফাটক খোলা। আসামিরা বাইরে স্নানাদি প্রাতকৃত্যে ব্যস্ত। এমন সময় হঠাৎ বেজে উঠল জেলের পাগলা ঘণ্টি। চারিদিকে ওয়ার্ডার ও কয়েদিদের ত্রস্ত ছোটাছুটি। তারই মধ্যে একজন পুরনো কয়েদি ছুটে খবর দিয়ে গেল, গোসাই খতম হয়ে গেয়া। 23 নম্বর ওয়ার্ডের আসামিরা রুদ্ধশ্বাস। এত ভালো খবর বিশ্বাস হয় না। সংবাদ পাকাপাকিভাবে সমর্থিত হতেই তাদের উদ্বেগ হল শান্ত। শ্রী অরবিন্দ অচঞ্চল, মৌন। তারপরেই আরম্ভ হল 23 নম্বর ওয়ার্ডে তন্ন তন্ন তল্লাশ এবং আসামিদের অশালীন শরীর তল্লাশি। তখন আসামিদের সংখ্যা 36। সকলকেই পুনরায় 44 ডিগ্রির খুনি আসামিদের সেলগুলিতে বন্ধ করা হলো। প্রত্যেকটি সেল আয়তনে 12 ফুট বাই 8 ফুট। তার মধ্যে একটি কোণে শৌচাদির জন্য দুখানি আলকাতরা মাখা ছোট্ট বাঁশের টুকরি। অসময়ে বেসামাল হলেই বিপদের কথা। বিছানা দুখানি কালো মোটা কম্বল মাত্র। রাত্রে সেল অন্ধকার। আহার, জলপান ও শৌচের জন্য একখানি লোহার পাত্র। সকালে 5টি মিনিট আর 1 বালতি জলে মুখ ধোয়া ও গুলিখুরি স্নান। কাপড় কাচা সেরেই লাপসি প্রাতরাশ। বেলা 10টা নাগাদ পোকা, মাটি, বালি ভর্তি রেঙ্গুন চালের অন্ন, তথৈবচ ডালের ঝোল ও শাক পাতার ঘ্যাঁট। সান্ধ্যভোজনও তাই। এখনো মনে হলে ভয় ও ঘৃণার উদ্রেক হয়, কিন্তু তখন কিছুই মনে হয়নি। এখন ভাবি শ্রী অরবিন্দের কি অবস্থাই হতো। তার কোনো অসুবিধার কথা কোনো দিন শুনতে পাইনি। 44 ডিগ্রিতে পুনর্মুষিক হবার পর আসামিদের ভ্যান বা গাড়িতে এবং কোর্টে আসামিদের কাঠগড়া ছাড়া একত্র মিলিত হবার বা বাক্যালাপের সুবিধা ছিল না। সুদীর্ঘ 1 বৎসরের অধিক কাল তাকে অতি নিকটে দেখেছি। কি নির্জন কারাকক্ষে, কি আসামিদের কাঠগড়ায় হাতে হাত করাবদ্ধ অবস্থায়। শুধু দেখেছি তার শান্ত সৌম্য মূর্তি। সেশন কোর্টে আসামিরা কথাবার্তায়, হাসি তামাশায়, উচ্চ রোলে, বন্দি পিঞ্জরে মশগুল। জজ সাহেবের ধমকানি, পুলিশের চোখ রাঙানি ব্যর্থ এবং এক মনে আত্মসমাহিত। মুখে মধুর হাসি, চোখে প্রশান্ত দৃষ্টি। সেই ধ্যান ভঙ্গ করতে কেহ সাহসী হতো না। সেশনে বিচারকালে শ্রী অরবিন্দ কখনো কখনো কিছু নোট করতেন এবং মধ্যে মধ্যে আইনজ্ঞদেরও পরামর্শ দিতেন। কিন্তু পরে ব্যারিস্টার C.R. দাস মানে দেশবন্ধু চিত্তরঞ্জন, তিনি ছাড়া আর কারোর সঙ্গে বড় একটা বাক্যালাপ করতেন না। শেষে তাও বন্ধ হয়েছিল, কারণ তিনি মুক্ত হয়ে লিখেছিলেন, ভেতর থেকেই বাণী পেয়েছিলাম, এই লোক তোমাকে পাশমুক্ত করবে। এইসব কাগজ রেখে দাও। তুমি তাকে নির্দেশ দেবে না, আমি নির্দেশ দেব। শ্রী অরবিন্দ বিচারে মুক্তি পেলেন 6ই মে 1909 সাল। তার সঙ্গে অন্য যারা ছাড়া পেলেন তাদের দেশবন্ধুর রসারোড ভবনে আনা হলো। দেশবন্ধু ও মুক্ত শ্রী অরবিন্দের প্রথম সাক্ষাতে উভয়ের নীরব আলিঙ্গন। সে এক অপূর্ব মুহূর্ত, যেন শ্রী অরবিন্দের মুক্তি মানুষের বিচারে নয়, ভগবানের ইচ্ছায়।
অন্য মুক্ত আসামিদের মধ্যেও কোনো আনন্দের লক্ষণ নেই। তাদের যেন কোনো স্বপ্নরাজ্য থেকে কোথাও পতন হলো। দেশবন্ধু একান্ত সাধকের ন্যায় শ্রী অরবিন্দকে সমর্থন করেছিলেন। তার সওয়ালের শেষে জর্জ বিশক্রফটকে সম্বোধন করে যে আবেগময়ী ভাষায় তার বক্তব্য শেষ করেছিলেন, তা স্মরণ হলে এখনো রোমাঞ্চ হয়। দেশবন্ধুর শেষ উক্তি উদ্ধৃত করে এই প্রবন্ধ এখানেই শেষ করছি। My appeal to you, therefore, is that a man like this, who is being charged with the offences imputed to him, stands not only before the bar in this court, but stands before the bar of the High Court of history. And my appeal to you is this, that long after this controversy is hushed in silence, long after this turmoil, this agitation ceases, long after he is dead and gone, he will be looked upon as the poet of patriotism, as the prophet of nationalism, and the lover of humanity. Long after he is dead and gone, his words will be echoed and re-echoed, not only in India, but across distant seas and lands. Therefore, I say that the man in his position is not only standing before the bar of this court, but before the bar of the High Court of history. অর্থাৎ আপনার কাছে তাই আমার আবেদন এই যে, এই রকম একজন ব্যক্তি যাকে দোষী সাব্যস্ত করে অভিযুক্ত করা হয়েছে, তিনি কেবল এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নেই, তিনি দাঁড়িয়ে আছেন ইতিহাসের উচ্চ আদালতের কাঠগড়ায়। তাই আপনার কাছে আমার নিবেদন হলো এই যে, এই বিতর্ক স্তব্ধ হয়ে যাবার বহুদিন পরেও, এই ঝঞ্ঝা, এই আন্দোলন থেমে যাবার বহুকাল পরেও, এমনকি তার প্রয়াণের বহুদিন পরেও তিনি প্রতিভাত হবেন দেশপ্রেমের কবি, জাতীয়তার প্রবক্তা এবং মানবতার প্রেমিক হিসেবে। তার প্রয়াণের বহুদিন পরেও তার বাণী ধ্বনিত ও প্রতিধ্বনিত হবে শুধুমাত্র ভারতবর্ষে নয়, দেশ থেকে সুদূর দেশান্তরে ও সাগর পারে। সেই জন্যেই আমি বলছি, তাঁর মতো একজন মানুষ দাঁড়িয়ে আছেন শুধুমাত্র এই আদালতের কাঠগড়ায় নয়, দাঁড়িয়ে আছেন ইতিহাসের উচ্চ আদালতের কাঠগড়ায়।